বিষয় টাইম এটাৰ প্ৰতিগৰাকী দৰ্শকক স্বাগতম জনাইছো। এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ দিবলৈ চেষ্টা কৰিছো। কাৰ অধীনত অসমত থকা প্ৰথমগৰাকী বাংলাদেশী নাগৰিকে ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। শিলচৰত থকা বাংলাদেশৰ পৰা এই নাগৰিকগৰাকীয়ে কালিৰ দিনটোত কাৰ অধীনত ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে। টাইম এট বিগ ব্ৰেকিং জনাইছো ডাঙৰ খবৰ। কাৰ অধীনত ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে অসমত থকা প্ৰথমগৰাকী বাংলাদেশী নাগৰিকে। শিলচৰৰ দুলম দাসক প্ৰদান কৰা হৈছে সিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্টৰ অধীনত নাগৰিকত্ব। 1988 চনত বাংলাদেশৰ সিলেটৰ পৰা শিলচৰলৈ আহিছিলে দুলম দাস, আৰু দুলম দাসে ইতিমধ্যে এতিয়া ভাৰতীয় নাগৰিক হিচাপে পৰিগণিত হৈছে। গৃহ মন্ত্ৰালয়ৰ তৰফৰ পৰা মঙলবাৰে এই কথা তেখেতক অৱগত কৰা হয়। উল্লেখযোগ্য যে 1 এপ্ৰিল তাৰিখে দুলম দাসে ভাৰতীয় নাগৰিকত্বৰ বাবে তেওঁ আবেদন কৰিছিলে। তেওঁৰ লগত বাংলাদেশত থকা নথিপত্ৰ আছিলে, বাংলাদেশৰ সিলেট জিলাৰ তেওঁৰ বাসিন্দা আছিলে। 1988 চনত তেওঁ প্ৰৱেশ কৰিছিলে। আৰু কাৰ অধীনত দুলম দাস হৈ পৰিছে কাৰ অধীনত নাগৰিকত্ব লাভ কৰা তথা অসম তথা উত্তৰ পূবত থকা প্ৰথমগৰাকী বাংলাদেশী নাগৰিক, যিগৰাকীয়ে সিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্টৰ অধীনত নাগৰিকত্ব লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। তেওঁ অনলাইনত আইন অহাৰ পাছত কাৰ ৰুল খুলি দিয়াৰ পিছত অনলাইনত তেখেতে এপ্ৰিলৰ 1 তাৰিখে আবেদন কৰিছিলে। আৰু ভাৰত চৰকাৰৰ গৃহ মন্ত্ৰালয়ৰ তৰফৰ পৰা মঙলবাৰৰ দিনটোক দুলম দাসলৈ মেইল কৰা হৈছে আৰু জনোৱা হৈছে যে তেখেতে নাগৰিকত্ব লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। প্ৰথমগৰাকী বাংলাদেশী নাগৰিক হৈছে দুলম দাস, যোনে কাৰ অধীনত অসমত নাগৰিকত্ব লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। ভাৰতীয় নাগৰিকত্ব তেওঁ লাভ কৰিছে 1988 চনত। তেখেতে বাংলাদেশৰ সিলেটৰ পৰা অসমৰ শিলচৰত প্ৰৱেশ কৰিছিলে বা শিলচৰত বসবাস কৰিছিলে। যেহেতু 2014 চনৰ পূৰ্বে অহা যিসকল বাংলাদেশৰ পৰা সংখ্যালঘু অৰ্থাৎ বাংলাদেশৰ পৰা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন আদি যি সম্প্ৰদায় আছে, বাংলাদেশ হওক, পাকিস্তান হওক, আফগানিস্তান হওক, তেওঁলোকক কাৰ অধীনত নাগৰিকত্ব প্ৰদান কৰা হ'ব। আৰু দুলম দাস পৰিগণিত হৈছে, শিলচৰৰ দুলম দাস পৰিগণিত হৈছে সিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্টৰ অধীনত নাগৰিকত্ব লাভ কৰা অসম তথা উত্তৰ পূবত থকা প্ৰথমগৰাকী বাংলাদেশী নাগৰিক। 1988 চনৰ পৰা তেওঁ শিলচৰতেই বসবাস কৰি আছে। আমাৰ লগত অধিবক্তাৰ মন্তব্য আহি পৰিছে, মন্তব্য আপোনালোকক দেখুৱাই লোৱাৰ চেষ্টা কৰিছোঁ। একজন দাস পদবীর একজন শিলচরের বাসিন্দা, ও এপ্রিলের 1 তারিখ অ্যাপ্লাই করেছে সিটিজেনশিপের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে অনলাইন, এবং ওর সিটিজেনশিপ যে অ্যাপ্লাই করেছে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। গতকাল ও একটা ইমেল পেয়েছে, আর সিটিজেনশিপ সার্টিফিকেটটা ওকে বলা হয়েছে আমিনগাঁও ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনের অফিস থেকে কালেক্ট করার জন্য। মেলটা উনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন। আর অ্যাপ্লাই করেছেন যখন তিনি বাংলাদেশের একটা নথি দিয়েছেন, ওনার বাবার নামে জমির দলিল ছিল বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার এলাকার জমির দলিল ছিল ওনার বাবার নামে। ওনার বাবা সেই যে জায়গাটি একজন মুসলমান ভদ্রলোকের কাছ থেকে কিনেছেন। ওনার নাম ছিল আব্দুল রফ। 8,000 টাকার বিনিময়ে উনি সেই জমি কিনেছিলেন এবং 1986 সালে সেই জমি কিনেছিলেন। এবং ওই যে ব্যক্তিটি কার আন্ডারে অ্যাপ্লাই করেছে ও 1988 সালে ভারতে প্রবেশ করেছিল, এবং তারপর থেকে সে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টের নাম, যাবতীয় সব প্যান কার্ড সব কিছুতেই ওনার নাম আছে। ভোটার লিস্টের নাম আছে, এনআরসিতে ও অ্যাপ্লাই করেনি। যেহেতু ও 1988 সালে এসছে, এনআরসিতে অ্যাপ্লাই করতে হলে 1971 সালের পূর্বের কোনো নথির প্রয়োজন। ওর কাছে 1971 সালের পূর্বের কোনো নথি নেই, তাই এনআরসিতে ও অ্যাপ্লাই করেন। দাস পদবী যে আমি যতটুকু শুনেছি বা জানি যে ওই ব্যক্তি প্রথম উত্তর পূর্বাঞ্চলের নাগরিকত্ব সংশোধনী অর্থাৎ কার আন্ডারে নাগরিকত্ব পেয়েছে, এবং বেশিরভাগ মানুষই এই নাগরিকত্বে অ্যাপ্লাইয়ে এগিয়ে আসছে না। কারণটা হচ্ছে নথির অভাব। কারণ কার রুলসে শিডিউল 1A-তে রয়েছে 9টা ডকুমেন্টের কথা। সেই 9টি ডকুমেন্ট বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ইস্যু করা ডকুমেন্ট হতে হবে। এই ডকুমেন্টের অভাব রয়েছে মানুষের কাছে, তাই মানুষ যথেষ্ট পরিমাণে অ্যাপ্লাই করছে না বা এগিয়ে আসছে না। আমি ওকে আমার কাছে কনসাল্ট করেছে, এবং ও যে অ্যাফিডেভিট দুটো লাগে এই অ্যাপ্লাইয়ের সময়, সেই দুটো অ্যাফিডেভিট আমি করে দিয়েছি। ওর পরিবারে কে করেছে আমি জানি না, শুধু ওর কথাই আমি বলতে পারবো। ওর পরিবারে রয়েছে আমি যতটুকু জানি ওর ওয়াইফ রয়েছে, 2জন ছেলে রয়েছে। একজন